সাফল্য অনেকটা হচ্ছে ট্রাভেল করার মতো। আমি কাউকে প্রভোগ বা ইনসিস্ট করিনি, তোমাদের অত্যাচারে বাধ্য হয়ে ওরা পথে নেমেছে। আমি তো সিনেমা হলে যেতাম কান্না করার জন্য, আপনার অভিনয় দেখবো আর কাঁদবো। আমার এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করাটা অবশ্যই ভুল হয়েছে, কারণ আমি রাজনীতি করবো না এটা ডিসাইড করে ফেলেছি অনেক আগে। মোট কথা, এক কথায় আমি দুস্থ শিল্পী হতে চাই না। আমি মেকআপ রুমে ঢুকে দেখি জসিম সাহেব একটা বেঞ্চে শুয়ে আছে। হুমায়ুন আহমেদ স্যারের কাছে গিয়েছিলাম, পরিচয় হয়েছে, চা খেয়েছি, গল্প। হ্যাঁ, আপনার তো নাটক দেখছি, এরকম বললেন বোধ হয় উনি। আপনি কিন্তু আইসেন, কিন্তু আর যাওয়া হয়নি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনেমা নামার এক বিশেষ পর্বে। আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন গুণী শিল্পী যাকে আপনারা সবাই চেনেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে ৯০-এর দশকের একটি নাটকের কথা, ১২ রকমের মানুষ। সেই নাটকে একটি বিশেষ চরিত্র ছিল, যেই চরিত্রটির মূল নাম আমরা ভুলে গেছি, আমরা মনে রেখেছি লজিং মাস্টার হিসেবে তাকে। হ্যাঁ, আমাদের সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন গুণী অভিনয়শিল্পী ও পরিচালক নাদের চৌধুরী। নাদের চৌধুরী, কেমন আছেন? ভালো আছে, এখন ভালো। ঈদের সময় নিশ্চয়ই ঈদের জন্য প্রস্তুতিও আপনার আছে? অনেক অনেক বেশি। অনেক বেশি। আচ্ছা নাদের চৌধুরী, আমরা যদি একটু কথা বলি যে আপনি তো ঢাকার ছেলে, আপনার ঢাকায় জন্ম। আগের যে ঈদ করার এখনকার ঈদ এর মধ্যে আপনি কি পার্থক্য দেখেন আজকাল? আগে তো ছিল একেবারে, যদি ছোটবেলার কথা বলি বা তরুণ বয়সের কথা বলি, তখন ছিল দায়িত্ব ছাড়া ঈদ, আর কি শুধুই আনন্দ। আর এখন দায়িত্ব নিয়ে ঈদ করতে হয়, সুতরাং ঈদ মানেই হচ্ছে দায়িত্ব বেড়ে যাওয়া। তো আমার কাছে ব্যক্তিগতভাবে আগের ঈদের সাথে এখনকার ঈদের পার্থক্যটা হচ্ছে এই। তবে আমার মনে হয় আমরা যে সময়টা ঈদ করতাম, আমাদের বয়স যা ছিল, এখনও যারা ওই বয়সের বা আরও ছোট, তারা নিশ্চয়ই খুব আমাদের চেয়ে অনেক অনেক বেশি আনন্দ পায়। কারণ এখন ঈদ উৎসবকে কেন্দ্র করে অনেক অনেক বেশি অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে, ফলে সময় কাটানো সম্ভব। আমরা তো আগে ঈদের দিন এক আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, তারপরে বিকেলবেলা মহল্লায় ঘোরাফেরা, আর টিভিতে ২-৪টা প্রোগ্রাম দেখা, এর বাইরে তো আসলে কিছু ছিল না একেবারেই। টিভির কথা যখন আসছিল এবং আমি যখন শুরুতে বলছিলাম আর কি যে আপনার সেই লজিং মাস্টার চরিত্রের কথা, আমরা যদি সরাসরি যাই এবং অনেক পরের প্রশ্ন হয়তো বা এটা আমি এখনই করতে চাই, সেটা হলো এই লজিং মাস্টার সম্ভবত ১২ রকমের মানুষ বোধহয় ১৯৯২ সালে সম্প্রচারিত হয় বিটিভিতে। তো এই চরিত্রটিতে এখনও আমরা এই চরিত্র নিয়ে কথা বলি। এই লজিং মাস্টার চরিত্রটির ইতিহাস যদি আপনি আমাদেরকে একটু বলেন যে কীভাবে আপনার কাছে এলো, কীভাবে আপনি এটার প্রস্তুতি নিলেন? আচ্ছা, প্রথমে আমি বলি যে চর্চার আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং সবচাইতে আনন্দের আমার কাছে লাগছে এবং বিস্ময়েরও লাগছে যে খুব দ্রুততম সময় চর্চা কিন্তু এখন অনেক পাঠকের চর্চার মধ্যে আছে। এটা হচ্ছে খুব মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমি চর্চার বলতে গেলে নিয়মিত পাঠক, এবং আপনাদের উপস্থাপনা বা ইংরেজিতে যেটাকে আমরা বলি প্রেজেন্টেশন, যথেষ্ট চিত্তাকর্ষক, অর্থাৎ একজন পাঠককে ধরে রাখে আর কি নিউজকে। আর দ্বিতীয়ত যেটা বললেন সেটা হচ্ছে প্রস্তুতি বলতে মানে কি, আমার সাথে ইমদাদুল হক মিলনের একবার পরিচয় হলো, এবং তখন আমি তো এর আগে ছাত্র রাজনীতি করতাম এবং এরশাদ বিরোধী আন্দোলনের সময় জেল খাটা থেকে শুরু করে সবই সম্পন্ন করেছি। কিন্তু ৯০-এ এরশাদের পতনের পরে মনে হয়েছে যে রাজনৈতিক ট্র্যাকে আমি থাকবো না। ওর চাইতে রাজনীতিটা আমি বুঝি, কিন্তু কূটনীতিটা বুঝি না। কিন্তু থিয়েটার বা অভিনয়টা মনে হয় যে আমার মাথায় খুব ভালো খেলে, সহজেই বুঝে যাই। তো তাই সিদ্ধান্ত নিলাম যে এই ট্র্যাকেই থাকবো। এর মধ্যে ইমদাদুল হক মিলনের সাথে পরিচয় হলো এবং উনি একবার বললেন, আমার একটা সিরিয়াল শুরু হবে বিটিভিতে, আপনি এখানে একটা জায়গের মাস্টারের চরিত্রে অভিনয় করবেন, এবং সেটা হচ্ছে আপনি ৩ পর্বে থাকবেন, কিন্তু এরপরে কিন্তু আপনার চরিত্রটা শেষ হয়ে যাবেন। তা আমি ভাবলাম ইমদাদুল হক মিলন সাহেব এত বড় একজন লেখক, নাট্যকার, আচ্ছা দেখি করি। এবং প্রথম এপিসোডের স্ক্রিপ্ট যখন পেয়েছি,
আমরা থিয়েটার করা মানুষ, আমরা যে কোনো একটা চরিত্র নির্মাণের জন্য আমরা নানা ধরনের কৌশলন্ত অবলম্বন করি, চেষ্টা করি একটা চরিত্রকে পূর্ণাঙ্গভাবে দাঁড় করাতে। তো স্ক্রিপ্টটা পাওয়ার পরে 4-5 দিন আগে স্ক্রিপ্ট পেয়েছি। তো প্রথমে অবশ্যই একটু মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ তখন 1 ঘন্টার এপিসোড হতো, 54টা সিকোয়েন্স ছিল। 54টার মধ্যে আমার সিকোয়েন্স মাত্র 5টা। তা আমি ভাবলাম মিলন ভাই আমাকে এত দাওয়াত টাওয়াত করে বড় এই ধরনের একটা চরিত্র দিল, আমারই সাথে থিয়েটার করা আর একটা ছেলে আমারই গ্রুপের, ওকে তো বড় একটা ক্যারেক্টার দিয়েছে ফার্স্ট এপিসোডে। আর তখন সুবর্ণা মুস্তফা তো বিটিভির স্ক্রিন জুড়ে, এবং বলতে গেলে সে তার নায়ক, আর আমি কোথাকার কে একজন জায়গির মাস্টার। তো প্রথমে একদিন স্ক্রিপ্টটা ধরিই নেই, মন খারাপ খুব। কিন্তু ওই দিন রাত্রেই আমার খুব জেদ উঠলো। হঠাৎ আমার কাছে মনে হলো যে তখন ম্যারাডোনার একটা ক্রেজ ছিল। তো ম্যারাডোনা তো লেফট হ্যান্ডেড, ওকে তো একটা খেলার মধ্যে নানাভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছিল, ফাউল করে ফেলে দিচ্ছিল, তারপরে ও 2টা গোল করে দলকে জিতিয়ে দিয়েছে। তো আমি কিন্তু আবার লেফটি কিন্তু এমনিতেও, তো আমি সবসময় এটা ভাবি ম্যারাডোনা লেফটি, ওয়াসিম আকরাম লেফটি, আর আমি লেফটি। তো আমি ভাবলাম যে ওরা যদি পারে আমি কেন পারবো না, দেখি আমি চেষ্টা করে এই শুরু করলাম। এটার কস্টিউম, এটার মানে হেয়ার স্টাইল, এটার ডেলিভারি প্যাটার্ন, এগুলো এই 4-5 দিনে আমি এক ধরনের তৈরি করলাম বা রপ্ত করলাম। 2-1 সিনিয়র আর্টিস্টের সাথে কথা বললাম, তো ওনারা বললেন ক্যারেক্টারটা তো খুব ছোট, এটা তুমি কি করবা। তো ওনারা খুব উৎসাহ দিলেন না আমাকে, কিন্তু আমি আমার মতো করেই করলাম, এবং আমার মতো করে করে ক্যামেরার সামনে গেলাম এবং শ্যুট করলাম। তো কি ঘটেছে বাইরে এটা কিন্তু আমি জানি না। এটার অন ইয়ার হলো 18 ফেব্রুয়ারি। তো যেদিন দেখলাম, দেখে আমার তো নিজের কাছে খুবই জঘন্য লেগেছে, আচ্ছা, খুবই জঘন্য, এবং এটা কোনো বিনয় না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ও নাদের ওখানে অভিনয় করতে আসে, এটা তো অভিনয়ের কিছুই হয় নাই, একেবারেই না। এবং আমার সাথে ওই যে বলেছি যে একেবারে হিরোর মতো, ও কিন্তু আমার সাথে ছিল, ওকে দেখতে আমার খুব সুন্দর লাগছিল এবং ওর অভিনয় ভালো লাগছিল। এবং আমরা 2জন একসাথে বসেই দেখেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে। তো আমার মেজাজ একটু খারাপ, তো বেরোয় ওই দিন আমার তো মোটরসাইকেল ছিল, কিন্তু কি কারণে ওই দিন মোটরসাইকেলটা ছিল না। আমরা 2জন রিক্সায় উঠেছি। তো কিছু দূর যাওয়ার পরে আমি ওকে বললাম যে তুমি কোথায় যাবা। ও তখন কাটল বাগানে একটা মেসে থাকে, বললো আমি তো মেসে যাবো। বলছে নামো, এই রিক্সা থামো, নামো, যাও, নিজের এতটা কেউ চিনলাম না। টাকা দিয়ে তুমি রিক্সা যাও। হ্যাঁ, কারণ আমার মেজাজ খারাপ, যে ওকে দেখতে ভালো লাগছিল, ওর অভিনয় ভালো লাগছিল, তারপরে আমি চাইনি যে খাইয়েছি ওকে, আবার আমারই পয়সা রিক্সা দিয়ে যাবে, তুমি নিজের পয়সা দিয়ে যাও রিক্সায়। ঘটনাটা টের পেয়েছে 21 ফেব্রুয়ারি যেদিন। তো সকালবেলা তো শহীদ মিনারে যাই, সব প্রতি 21-এই যাই, এবং সেদিন সকালেও ভোরবেলা এসেছি, সাথে আমার ছেলে ছোট্ট, তখন 6 বছর 7 বছর। দেন কাঁটাবনের এখান দিয়ে ক্যাম্পাসে ঢুকে মধুর ক্যান্টিন এখানে মোটরসাইকেল লক করে আমি আর আমার ছেলে হাত ধরে রোকেয়া হলের সামনে দিয়ে হাকিম চত্বরের এখান দিয়ে বেরিয়ে যে রোকেয়া হলের চত্বরে পড়লাম আর কি। ওখানে তো তখন হাজার হাজার লোক, এখানে দাঁড়ানো ওখানে দাঁড়ানো। তো হঠাৎ করেই মনে হলো যে সবাই ঘুরে ঘুরে দেখছে, এবং একটা ফিস 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 করছে, ওই লোকটা না ওই লোকটা, এরকম আমি বুঝতে পারছি। মুহূর্তেই পৃথিবীটা আমার কাছে অচেনা মনে হয়ে গেল, যে আমি কোথায় আছি, এখানে কারা এরা, এবং এরা কি আমাকে ইন্ডিকেট করছে। তো আমি একটু অরিড হয়ে গেলাম অ্যাবাউট মাই সান। ওকে আমি শক্ত করে ধরলাম যে আমার ছেলে আমার হাতছাড়া হয়ে না যায়। তো এইভাবে হাঁটতে হাঁটতে, এবং সব জায়গায় আমি যেখানে যাচ্ছি লোকজন ভিড় করছে, এভাবে শহীদ মিনারে গিয়ে আমি তখন আমার পরিচিত লোকজন খুঁজছি, যে একটু প্রোটেকশনের জন্য আর কি। তো মোটামুটি একটা গ্রুপেও গেলাম, গিয়ে দাঁড়ালাম ঠিক শহীদ মিনারের বেদির সামনের রাস্তাটায়। কিন্তু কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আমার সেই পরিচিত লোকজন কোথায় গেল। আই এম সারাউন্ডেড বাই পিপল,
একদম ভাই লজিক মাস্টার কেমন আছেন, বালিকা কেমন আছেন, এই নানা ধরনের। তা আমি তো এর আগে এটা অভ্যস্ত ছিলাম না। আমি বললাম জি ভালো ভালো, এরকম বলে টলে আবার আমার ছেলে হাত ধরে একটু যাই, খুব দ্রুত ওখান থেকে একেবারে আবার মধুর ক্যান্টিনে ব্যাক করে মোটর সাইকেলে উঠে বাসায় চলে আসছি। বাসায় এসে ভাবলাম যে এটা কি হয়েছেটা কি ওখানে। এর মধ্যে তো 2 দিন চলে গেছে, 2 একজনের সাথে দেখা হচ্ছে, আমাদের ভালোই তো অভিনয় করে, আমি তো পরিচিত লোকজন বলে না ভালোই অভিনয় করে, এরকম তো বলতেই পারে। তখন ভাবলাম যে আচ্ছা সন্ধ্যাবেলা তো বইমেলায় যাব, বোঝা যাবে যে ওইখানে কি ঘটেছে। এবং ওই যে মিলন ভাইয়ের স্টলেই গিয়ে বসি, ওনার বই বিক্রি হয়, উনি অটোগ্রাফ দেন। এই যে ঢুকলাম, তার মিলন ভাই অটোগ্রাফ দেবে কেউ, উনার বইতে আমি অটোগ্রাফ দিচ্ছি বসে বসে। এবং একেবারে মনে হয় পুরো মেলা হুমড়ি খেয়ে পড়লো। তখন বুঝলাম যে কিছু একটা হয়েছে। ইন্টারেস্টিং। এর পরেও নিশ্চয়ই এটা আপনাকে অনেক বিড়ম্বনা বা আনন্দের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই ক্যারেক্টার, এরকম কোনো ঘটনা কি আপনার মনে পড়ে? বিড়ম্বনা মাঝে মধ্যে একটু বিরক্ত হয়েছে, কিন্তু ওই সময়টা যখন 3rd এপিসোড হয়ে গেল, যে মিলন ভাই আমাকে বলেছিল যে 3rd এপিসোডে আপনার ক্যারেক্টার শেষ। তো 3rd এপিসোডে যেদিন শুটিং চলে, স্টুডিওতে মিলন ভাই আমার পাশে বসা, তা আমি বললাম মিলন ভাই তো আজকে তো আমার শেষ, 3rd এপিসোড আজকে শ্যুট হচ্ছে। তুমি আমার পাশে থেকে হাতটা ধরে বললে আরে বসেন, কোথায় যাবেন? আমি বললাম না এখন কোথাও যাচ্ছি না, কিন্তু এপিসোড শেষ তো। ও বললো আরে না বসেন বসেন, আপনি কি করছেন আপনি জানেন না। আপনি তো বললো যে আপনি অদ্ভুত একটা লোক, আপনি এত চুপচাপ একেবারে ঝিম ধরে গেলেন মনে হচ্ছে। আপনি কি জানেন যে এরকম পর্যায়ে আমাদের আশেপাশের কোনো আর্টিস্ট হলে উঠতো, কিন্তু আপনার মধ্যে কোনো আমি প্রতিক্রিয়া দেখি নাই। তা আমি বললাম মিলন ভাই এখানে মানে একটা বিষয় আমি বুঝি, সেটা হচ্ছে সাফল্য অনেকটা হচ্ছে ট্রাভেল করার মতো, যে ইটস লাইক ট্রাভেল, ইংরেজিতে একটা কথাও আছে যে এক স্টেশন ধরবে আবার আরেক স্টেশন ধরবে। এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার আমি মনে করি না। আমার মধ্যে আসলেই ভালো লাগছে, কিন্তু আমার কাছে তো মনে হয়েছে যে এমন কোনো কিছু করিনি। এবং টিল টুডে আমি কিন্তু এটা বিশ্বাস করি যে একটা সাদা কাগজে আঁচড়ের একটা কালো দাগও তো ফেলতে পারিনি, যেটা দেখে মানুষ আমার চলে যাওয়ার পরে মনে করবে যে এটা কিন্তু এই দাগটা কিন্তু নাদের চৌধুরীর দেয়া, এরকম তো করিনি। সুতরাং এগুলি নিয়ে তো খুব বেশি গর্ব করার মতো কিছু নেই। আমাদের পূর্বসূরি, আমি যদি কাজী নজরুল ইসলাম বলি বা রবীন্দ্রনাথ ঠাকুর বলি বা মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু বলি, জসীমউদ্দিন বলি, আরও অনেকে সারা পৃথিবীতেই যদি বলি, যারা শত শত বছর আগের পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদেরকে মানুষ স্মরণ করে তাদের কাজ দিয়ে, তাদের ক্রিয়েশন দিয়ে। এরকম তো কিছু হয় নাই এখন। আপনি ইমদাদুল হক মিলনের কথা বলছিলেন এবং আমি খেয়াল করলাম যে আপনি তো এই নাটক তো ইমদাদুল হক মিলনের লেখা, তারপর আপনি যে 3টা চলচ্চিত্র পরিচালনা করলেন সেখানে দেখলাম যে 2টা চলচ্চিত্রের গল্প ইমদাদুল হক মিলনের। এটা কি আপনার বেআই হয় বলে? অনেকে দর্শক আপনারা অনেকে জানেন না যে ইমদাদুল হক মিলন বোধহয় আপনার বেআই হয়, হ্যাঁ, তাই না? তো এটা কি ওই আত্মীয়তার কারণে নাকি আসলে তার গল্পের প্রতি আপনার এক ধরনের? একেবারেই না। আমি বাংলাদেশের মানে অনেক ছোটবেলা থেকে গল্প বই পড়াটা আমার খুবই অভ্যাস ছিল, একদম খুব ছোটবেলা থেকে। মানে ক্লাসের বই আমি যত না পড়েছি তার চেয়ে তো অনেক অনেক বেশি গল্প বই পড়েছি। এবং ওই গল্প বই পড়ার স্টাইলেই কিন্তু আমি ক্লাসের পড়া পড়তাম। কখনো আমি জোরে চিৎকার করে কোনো দিন আমি আমার ক্লাসের পড়া পড়িনি। তো ডেফিনেটলি অনেক গম্ভীর বা ভারী লেখক, যাদের লেখনী অনেক ধার, কিন্তু খুব আমার কাছে সবসময় মনে হয়েছে খুব সহজভাবে মানুষের আবেগকে সাধারণ পাঠকের কাছে নিয়ে যেতে পেরেছে বাংলাদেশে আধুনিক কালে 2জন লেখক। একজন হচ্ছে হুমায়ুন আহমেদ, যদিও ওনার কোনো নাটক বা কোনো কাজের সাথে আমি কিন্তু কখনো যুক্ত হই নাই। আরেকজন হচ্ছে ইমদাদুল হক মিলন। আমি ওনার খুব প্রচুর বই পড়িনি, এবং আমি কিন্তু মিলন ভাইকে বলি যে আপনি একটু
হালকা লেখেন, কিন্তু আপনার লেখার মধ্যে এক ধরনের সরলতা আছে যেটা সহজেই একজন পাঠক পড়লেই বুঝে যায় যে আপনি কি বলেছেন। এবং যখন আমি প্রথম শুনেছি যে রোমান্টিক গল্প তো ইমদাদুল হক মিলন, তখন আমি শুধু এই কারণে, মিলন ভাইয়ের অনেক বই কিন্তু আমি পড়িনি, কেন উনি রোমান্টিক গল্প বলতেই ইমদাদুল হক মিলন, আমি চিন্তা করলাম এটা একটু জানতে হবে। এবং এই জন্য আমি বেশ কিছু গল্প নয় পড়েছি, এবং আমি দেখেছি যে ইয়াং ছেলে মেয়েদের সেন্টিমেন্টটা এত সহজে উনি ওনার লেখার মধ্যে নিয়ে আসতে পারেন যে একটা ছেলে বা মেয়ে পড়ে মনে করবে যে আরে আমার কথাই তো এটা। হ্যাঁ, আমি একটা গল্প এখনো মনে আছে যে একটা ছেলে কেন ঘুমের বড়ি খেয়ে ঘুমানোর অভ্যাস করলো, এবং এবং এটাই হয় এক ধরনের রোম্যান্স থেকে, এক ধরনের স্যাডনেস থেকে। আরেকটা গল্প আমার এখনো মনে আছে যে এক ছেলে একজনকে দেখে ঠিক করেছে যে ওই হচ্ছে, কারণ ওইভাবে বলা হয়নি যে দুইটা মেয়ে ছিল, যখন মেয়ে দেখতে গেছে ধরে নিয়েছে এই মেয়েটা যে অপেক্ষাকৃত সুন্দরী সেই তার বউ হবে, কিন্তু বিয়ের রাতে যখন ঘুমটা খুলেছে দেখেছে না তার পাশে যে কালো মেয়েটি এটা তার বউ। সে একটা চরম ধাক্কা খেয়েছে। মানে এত ইজিলি এইটা আমার মিলন ভাইয়ের ইয়েতে সবসময় ভালো লাগে, এবং আমি বলিও খুব সহজভাবে, সহজ উপস্থাপন, এবং আমি খুব সহজে বুঝে যাই। এই একটাই কারণ, গল্প বলতে 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 আচ্ছা ঠিক আছে গিয়ে দেখি শেষ পর্যন্ত মিলন ভাইয়ের এখানেই। আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে হুমায়ুন আহমেদের সঙ্গে আপনার কোনো কাজ করা হয় না, এর কোনো বিশেষ কোনো কারণ কি আছে? না, কোনো কারণ নেই, কখনোই কথা হয়নি। একবার দুইবার কথা হয়েছে ওনার সাথে। আমার একজন আত্মীয় উনি আমাকে নিয়ে গেছিল, আরে তুমি এত বড় একজন আর্টিস্ট, তুমি হুমায়ুন, ওনার বন্ধু, আবার হুমায়ুনের সাথে তোমার পরিচয় নেই? আমি বলছি না, ওনার সাথে আমার পরিচয় নেই। এবং সত্যি কথা বলতে কি আমি কিন্তু একটু সহজে যেচে পারে, এই জন্য এক ধরনের বদনাম আছে কিন্তু আমার তো একটু কেউ বলে ভাব মেরে চলে, কেউ বলে মুড মারে, এ ধরনের ইয়ে আছে। এবং আবার কেউ কেউ বলে একটু বোকা টোকা টাইপের লোক আর কি, কথাবার্তা বলে না, আবার কেউ কেউ আনসোশ্যালও বলে। তো আমি কিন্তু এই একটা বিষয় আছে যে আমার যেচে পরে আমি কারো কাছে গিয়ে কিছু বলা বা চাওয়া, এটা আমি আপনার জন্য চাইতে পারবো, কিন্তু আপনার জন্য চাইতে পারবো, ঝগড়া করতে পারবো, মারামারি করতে পারবো, কিন্তু নিজের প্রশ্নটা আসলে এটা ছোটবেলাতে কখনো হয়ে ওঠে নাই। তো হুমায়ুন আহমেদ স্যারের কাছে গিয়েছিলাম, পরিচয় হয়েছে, চা খেয়েছি, গল্প, হ্যাঁ আপনার তো নাটক দেখছি, এরকম বললেন বোধ হয় উনি, আপনি কিন্তু আইসেন, কিন্তু আর যাওয়া হয়নি। কিন্তু কখনো কি আপনার মনে ইচ্ছা ছিল যে তার সঙ্গে কাজ করবেন? না, এরকম ইচ্ছা কিন্তু কখনোই। আচ্ছা, তবে আপনার মণিরত্নমের সিনেমায় যদি কাজ করতে পারতেন আপনার বোধহয় ভালো লাগতো, আপনি বোধহয় বলেছেন। কেন এটা মণিরত্নমের প্রতি আপনার এত? একেবারেই মানে মানে খুব, আপনি কি করে বুঝলেন এটা? ওনার এক নাম্বার হচ্ছে ওই সিনেমাটার নাম বলতে পারবো, ভুলে গেছি আমি, ওই যে লটারি নিয়ে যে ইয়ে হয়, এর মধ্যে ভারতের সেই বিখ্যাত অভিনেতা খুব একটা গ্রামে লটারির টিকিট নিয়ে, এবং ওই লটারির টিকিটে যে লটারি পেয়ে গেছে, এখন ওই টাকাটার ভাগ বাটোয়ারা নিয়ে জাস্ট মানে এত এন্টারটেইনিং, কিন্তু মানুষের যে সাইকোলজিক্যাল বিয়েটা এত সহজভাবে আনতে পারে। বা আমারও ওইটা মনে নেই যে অক্ষয় খান্না ছিলেন, একটা কি তার নাম ছিল কি পিসকুলি সামথিং, কন্ট্রাক্টারি করে, মানে এত সহজ উপস্থাপন ওনার, অসাধারণ। তো ডেফিনেটলি এটা হবে না হয়তো কখনো। হতেও পারে। যেহেতু আমরা 12 রকমের মানুষের কথাও বলছিলাম, একটু রূপনগরের কথাও বলতে চাই। তো রূপনগরটাও কিভাবে আপনি এটাতে যুক্ত হলেন, রূপনগর মতো এত জনপ্রিয় একটা নাটকে? আসলে আমি বলি যে 12 রকম মানুষ করে
এটা তো এক ধরনের জনপ্রিয়তা আমি বলিনি, সবসময় বলি এটা হচ্ছে এক ধরনের পরিচিতি। তো 2 বছর একটা খোলসের মধ্যে ছিলাম, বোকাশোকা জায়গের মাস্টার। আর আমার সারা জীবনে আমার ফেভারিট পোশাক হচ্ছে টি শার্ট, জিন্স অ্যান্ড কেটস। তো আমাকে অনেক মানুষ, বিশেষ করে মহিলারা দেখে লোক মানে কেউ কেউ মানে সেন্সলেস হয়ে যাওয়ার জোগাড়, এত বোকা একটা লোক এরকম স্মার্ট বা এরকম ড্রেস আপ করে সে। তো 2 বছর আমি একটু হাঁপিয়ে গেছিলাম। আর আমার সারা জীবনের ইয়েই হচ্ছে যে ভাঙো, এখান থেকে বের হও। তো মাথার মধ্যে ঘুরছিল মিলন ভাই আবার রূপনগর যখন করবেন, প্রস্তুতি নিচ্ছে, নাদের থাকবেন কিন্তু আপনি। আমি বলছি যে মিলন ভাই কী ক্যারেক্টারটা কি? বললো উপন্যাসটা এখন মনে নেই, বললো ওইটা আপনি একটু পড়ে নিন। তা আমি পড়লাম, পড়ে ওখানে আমার করার মতো ক্যারেক্টার আমি দেখলাম না, কিন্তু ওখানে একটা জায়গায় দেখলাম যে একটা পুলিশ অফিসার, তো ওইটা খুব ছোট্ট করে আছে, 3-4 লাইন এরকম আর কি। তো তার ওইটুকু পড়ে আমার কাছে মনে হচ্ছে একটু আনকম্প্রোমাইজড, একটু একরোখা। তখন আমার কাছে মনে হলো যে ঠিক এই ধরনের চরিত্র কিন্তু আমি দেখেছি একেবারে পুলিশেই, আফটার 75 আমাদের মোহাম্মদপুরে। এবং ওই পুলিশ অফিসারের নামটাও ছিল কিন্তু ইব্রাহিম সার্জেন। এবং তাকে আমরা দেখেছি, সে একেবারে 125 একটা মোটরসাইকেল চালাতো, একটা আমরা তখন বলতাম পাইলট সানগ্লাস, এখন যেটা বেশ আবার পপুলার, গোল্ডেন ফ্রেমের। বিশেষ করে মেয়েদের স্কুল টাইমটায় উনি খুব বেরোতেন টহলে। এবং যদি ইয়াং ছেলে পেলে দেখতেন, মোটর সাইকেল দিয়ে একেবারে ধাওয়া করে দু একটাকে ধরতেন। এবং একটা ত্রাস ছিল মোহাম্মদপুরে, ইব্রাহিম এইরকম একটা ইয়ে ছিল। ফলে ইয়াং ছেলে পেলে, বিশেষ করে যারা দুষ্ট, তারা ইব্রাহিমের নাম শুনলেই পলাতক। আর স্ক্রিনে আমি অনেক দিন নাটকে, সিনেমায় আমাদের পুলিশকে দেখেছি, আমার কাছে এটা খুব খারাপ লেগেছে। পুলিশ এরকম কেন হবে? স্মার্ট পুলিশ হবে, পুলিশকে দেখলে মানুষ রেসপেক্ট করবে, পুলিশকে দেখলে মানুষ ভয় করবে। কোত্থেকে কী কী ড্রেস পরে, প্যান্ট পরে যাচ্ছে, আমার কাছে সবসময় খুব ডিসগাস্টিং মনে হয়েছে এটা। তারপরে একদিন মিলন ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি মিলন ভাইকে বললাম, মিলন ভাই এই ক্যারেক্টারটাকে কি বিল্ড করা যায় কি না? বললো বলেন তো একটু আমাকে। তখন আমি ওনাকে বললাম যে, তো মিলন ভাই আর হ্যাঁ না কিছু বলেন নাই। তো ফার্স্ট এপিসোডে এরকমই ছিল, 2টা বা 3টা সিকোয়েন্স ছিল, কিন্তু দর্শক, আমার এটা মনে আছে যে আমি ব্যাক টু ক্যামেরায় ছিলাম, এবারে টার্ন করে ক্যামেরার দিকে ঘুরে বলছি, কি এত বড় সাহস! আমার এক্সপ্রেশনটাই দর্শক অ্যাকসেপ্ট করেছে। এবং দেন ফার্স্ট এপিসোডেই ক্যারেক্টার হিট। এই মিলন ভাই এটাকে আবার ডেভেলপ করা শুরু করলেন। এর পাশাপাশি পুলিশ, এদিকে তৌকির বিপাশার, আর এদিকে হচ্ছে হেলাল বাহিনী। সেই ত্রৈমাত্রিক এই দ্বন্দ্বকে কেন্দ্র করে এই রূপনগর এগিয়ে গেল। এবং যতই যাচ্ছে ততই মিলন ভাই বাড়াচ্ছে। এবং তখন কেউ কেউ তো বলছে যে ভাই আপনি তো সিডিএ মোটরসাইকেলের দাম বাড়িয়ে দিয়েছেন কেন? এখন সবাই সিডিএ কিনতে চায়, সিলভার কালার। বলছে যাক, একজন ব্যবসায়ীর তো কিছু কাজ হলো অ্যাটলিস্ট। আচ্ছা নাদের চৌধুরী, তাহলে কি এইটা কি আপনি বলেছেন, আমি জানি, শুনেছি আমি, যেটা হলো যে তার মানে ছোট ক্যারেক্টার বড় ক্যারেক্টার বলে আসলে ব্যাপারটা না, ব্যাপারটা হলো যে শিল্পীর মুন্সিয়ানা। ডেফিনেটলি। এবং আমার ক্ষেত্রে তো আমি বলবোই। এবং আমি আর বড় বড় মানুষের জীবনী পড়া কিন্তু আমার একটা হবি, কিন্তু খুব পড়ি, ছোটবেলা থেকে পড়ি। কিন্তু উনি কিভাবে এখানে আসলেন, ওনার জীবনী পড়ি। এবং আমি দেখেছি পৃথিবীতে 90% বলতে পারেন আপনি, 95% যারা খুব বিখ্যাত হয়েছে, খুব জনপ্রিয় হয়েছে, ওইটা আপনি শুধু মানে শিল্পীদের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রেই বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবাই। এই যে ব্যাকপ্রিট, এটা লস অ্যাঞ্জেলসে গেলে শুনবেন, উনি ফ্লায়ারও বিক্রি করেছেন রাস্তায় দাঁড়িয়ে। তো কোথায় ভাই উনি এখন?
তো পৃথিবীতে ম্যারাডোনার গল্প শুনেছি, বস্তিতে থাকতেন এবং ফুটবল কেনার পয়সা ছিল না, কাগজ দিয়ে পেঁচিয়ে ফুটবল খেলতেন। সো চর্চাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কানেকশনটা লাগে, কিন্তু নিজেকে তৈরি করতে থাকেন। একটা সুযোগ যদি আসে, একটাই হয়তো সুযোগ আসবে, সেটাই কাজে লাগান। এটি হচ্ছে আমার অভিজ্ঞতা বলে আর কি, এর বাইরে কোনো কিছু না। এবং আপনি আপনার জায়গাটা, আপনার কাজটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন, আপনাকে ডাকতে বাধ্য হবে, অপছন্দ হলেও ডাকবে। রাইট। আরেকটু বলি, আমরা যেহেতু কয়েকটা নাটকের কথা বললাম, এবং খেয়াল করি আমরা যে ওটা কিন্তু সবই কিন্তু 90-এর দশকের, এবং 90sটা ছিল একটা অন্যরকম। আপনি ব্যান্ডের দিকে তাকান, আপনি নাটকের দিকে তাকান, আপনি সিনেমার দিকে তাকান, দেখবেন একটা এক ধরনের মানে সোনালী সময়ও বলা যায় অনেক ক্ষেত্রে। এখন কি আমাদের কাছে কি একটা বিটিভি ছিল বলেই কি আমরা ওই খুব মনোযোগ দিয়ে ওই একটা নাটককেই দেখতাম বলেই কি ওগুলো এত ভালো ছিল বলে মনে হয় আমাদের? নাকি আসলে এখন আসলে ওরকম মানের হচ্ছে না, আসলে ওইটা আসলেই অনেক ভালো মানের ছিল? আপনার কি মনে হয়? দেখেন, তখন মানে এখনকার সাথে সেই সময়ের পার্থক্য। বিটিভিতে 52টা সাপ্তাহিক নাটক হতো এক বছরে। আপনি মনে করে বলেন তো যে কয়টা নাটক আপনার মনে আছে? আর সিরিয়াল কিন্তু অনেক সিরিয়াল হতো। তো মানুষ হুমায়ূন আহমেদ বা ইমদাদুল হক মিলনের নাটক ছাড়া, বা সংসপ্তক বা এরকম দু একটা সিরিয়াল ছাড়া, বাকি একটা সিরিয়াল আপনি মনে করে বলেন। কাজ তো কাজ। আপনি ভালো কাজ এক সময়ে এক একভাবে দর্শকদের মন জয় করেছে, আজকে হয়তো আরেকভাবে করছে। এবং এখন যেমন কম্পিটিশন বেড়েছে। কম্পিটিশন কেন বেড়েছে? কারণ সুযোগ অনেক বেশি তৈরি হয়েছে। সুতরাং যারা এটা বলে, হ্যাঁ আগে তো এক ছিল, আগে সুযোগও কম ছিল। এখন একটা নাটক করে একজন অভিনেতা জীবন ধারণ করতে পারে। আমি যখন 12 রকম মানুষ করেছি, সি গ্রেডের শিল্পী ছিলাম, 1400 টাকা হচ্ছে এক পর্বে, 1 ঘন্টার নাটকে এক পর্বে 1400 টাকা পেতাম, এবং আসা যাওয়াই তো পয়সা শেষ। তো তখন তো পয়সা মাথার মধ্যে ছিল না, কাজটা মাথার মধ্যে ছিল যে কাজটা করতে হবে। সো ভালো কাজের তখনও কদর ছিল, খারাপ কাজ তখনও দর্শক রিজেক্ট করেছে, ভালো কাজের এখনও কদর আছে, এবং খারাপ কাজ দর্শক রিজেক্ট করছে। পার্থক্যটা হচ্ছে, ধরেন, হ্যাঁ আমাদের একটা মানে একটা আবহাওয়া ছিল যে আমরা পারিবারিক, আমাদের দর্শক পারিবারিক নাটক দেখতে পছন্দ করতো। তো একটা সময় এটা হারিয়ে গেছে, এবং এই হারিয়ে যাওয়াটা দর্শকের কথা বলবো না, আমি বলবো যে এটা আমরা যারা তৈরি করেছি, আমরা মেকার থেকে শুরু করে আমরা করেছি এটা। এবং খারাপ শোনালে বলতে হয় যে আমি অভিনেতা হিসেবে, আমি নিজে আমাকে অভিনেতা হিসেবে আমি দাবি করি না এখনো। কারণ ওকে বলতে পারে যে আমি বিনয় করছি, কিন্তু বিনয় না, কারণ আমি জানি যে এটা কত বড় জায়গা। ওখানে আমি নাদের চৌধুরী কতটুকুতে আছি এটা তো আমি বুঝি, আর যে বুঝবে না তার কাছে মনে হবে এটা একটা বিশাল বিষয়। তো এই কারণে আমি বলছি যে অনেকে হারিয়ে যাচ্ছেন, অনেকে প্রতিযোগিতায় আপনি পাচ্ছেন না, কারণ আপনি ওই যে এটা বললাম যে প্রতিযোগিতা বেড়েছে, সুযোগ অনেক বেড়েছে, কিন্তু তা আপনি কি সত্যি সত্যি সেই যে সুযোগ বেড়েছে সেইভাবে নিজেকে তৈরি করছেন? যদি আপনি তৈরিটা না করেন, আপনি তো হারিয়ে যাবেন ডেফিনেটলি। এখন আগে বিটিভি দেখতো দর্শক, বাংলাদেশের দর্শক শুধু বিটিভি দেখতে পারত। এখন নিচে যান একজন রিক্সাওয়ালা, দেখেন ওর যখন প্যাসেঞ্জার নাই, ও সিটের মধ্যে বসে কিন্তু ইউটিউব দেখছে। সো আপনার মাথায় রাখতে হবে যে এখন একজন অভিনেতার যেমন সুযোগ বেড়েছে পৃথিবীর আরেক প্রান্তের দর্শককে তার কাজ দেখানোর, তেমন তারও কিন্তু সুযোগ বেড়েছে আপনাকে অ্যাকসেপ্ট করা আর রিজেক্ট করে দেয়া। সো আপনাকে কিন্তু তৈরি হতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি অনেক বড় একটা জায়গায় এসেছেন, কিন্তু
এবং সেইভাবে আপনাকে তৈরি করতে হবে, নাহলে আপনি টিকে থাকতে পারবেন না, আপনি হারিয়ে যাবেন। এবং আমি বিশ্বাস করি যে অপরকে দোষারোপ তারাই করে যাদের নিজেদের মধ্যে ঘাটতি আছে। চমৎকার। এখনকার সময়ের কথা বলছিলেন, আপনার এখনকার সময়ের কাজ নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আমি ওই ওই ধারাবাহিকতায় বলছি যে, যেমন ধরেন ইদানিং আমার একটা সিরিয়াল মোস্তফা কামাল রাজের, এটাই আমাদের গল্প, মানে এটা হচ্ছে এখন দর্শকদের মুখে মুখে চর্চায় একেবারে। তো কেন হয়েছে এটা? এই নিচেও কথা বলছিলাম আপনাদের এখানে উঠে না, কেন হয়েছে এটা? আমার তো এই জায়গাটার সমস্যা মনে হচ্ছে, ওই জায়গাটার সমস্যা মনে হচ্ছে। আমি সবসময় একটা কথা বলি, খুব ছোটোবেলা থেকে আমি প্রচুর গল্প পড়েছি, আমি সিনেমা দেখেছি। আমি একটা সিনেমা দেখতে বসলে যদি 5 মিনিট বসে দেখতে পারি, তাহলে আমি ঢুকে গেলাম গল্পের ভিতরে। আমার আর পৃথিবীর কোনো কিছু মনে থাকে না। আর আমার কখনোই এটা এইভাবে করলো কেন, ওইভাবে করলো কেন, আমি গল্পের ভিতরে ঢুকেছি এবং একটা গল্প দেখি। তো এই যে এই সময়টায় এই ধরনের একটা গল্প দর্শকদের মুখে মুখে কেন হয়েছে, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। আমার কাছে মনে হয়েছে, আমি এইটুকুই বলবো যে মোস্তফা কামাল রাজ সাচ এ ডিরেক্টর, আমার কাছে মনে হয়েছে সে খুব সহজভাবে এবং একই প্যাটার্ন আমার কাছে মনে হয়েছে হুমায়ুন আহমেদ বা ইমদাদুল হক মিলনের পরে একই প্যাটার্নে খুব সহজভাবে উপস্থাপন করা। অত বুকি শত বড় বড় কথা টথা নেই, সহজ কথা, আমরা কথা বলছি এইটাই। নাদের ভাই, এই সিচুয়েশনটাই আপনি বলেন, ওর কোথাও যে রিহার্সাল করছি, আচ্ছা এটুকু বাদ দিয়ে দেন নাদের ভাই, খুব যে একদম ও যে ডিরেক্টর এরকম ইয়ে ও কখনোই করেনি। ফলে আমরা হচ্ছে সব আমাদের ফ্যামিলি মেম্বাররা, এই যে এখন আমি বললাম আমাদের ফ্যামিলি মেম্বাররা সব আমরা একসাথে হয়ে গেছি। আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে, ফ্যামিলি বন্ডিংটা পাওয়া গেছে এখানে একসাথে। দেখে মনে হচ্ছে এটা বাবা, এটা মা, একটু কটকট করে কিন্তু মা, এই দুইটা ছেলে, ছেলের বউ, ভাগ্নি সব। এবং আমাদের এক্সপ্রেশন, আমাদের প্রতিক্রিয়াগুলো ছিল খুব সহজ এবং সরলভাবে। দর্শকের মনে এটাই ছিল, মানে দর্শক ভুলে যায় নাই এবং দর্শক মুখিয়ে ছিল, দর্শক গ্রহণ করেছে। আর একটা বিষয় হয় যে, সেটা হচ্ছে কি, মানুষ তো টেস্ট চেঞ্জ করে, তো নানা ধরনের টেস্টে গেছে দর্শক দীর্ঘদিন ধরে, কমেডি, অ্যাকশন, এটা সেটা। আবার দর্শক এই জায়গায় মানে ভিন্ন কোনো জায়গায় আসতে যাচ্ছে, দর্শক টেস্ট চেঞ্জ করতে যাচ্ছে। মোস্তফা কামাল রাজ ইজ সো লাকি, এবং আমরাও এই নাটকের শিল্পী হিসেবে লাকি। ঠিক দর্শক যখন একেবারে মুখিয়ে ছিল তার টেস্টটা চেঞ্জ করার জন্য, আমরা সেই সময় আমাদের ডালি নিয়ে উপস্থিত হয়েছে, দর্শক অ্যাকসেপ্ট করেছে। আমার কাছে এটা একেবারেই মনে হয়, কারণ সিনেমা করতে গিয়েও আমি এরকম দেখেছি যে সিনেমা খুব ভালো ভালো ছবি, আমি অনেক প্রডিউসারকে দেখেছি, কিছু বাঁকা প্রডিউসারের সাথে আমার পরিচয় ছিল বা পরিচালক, এখন ছবিটা রিলিজ করব না। কেন করবেন না? এখন এইটার ফেভারে নাই, এই গল্পের ফেভারে নাই, ছবি রিলিজ করেনি, 3 মাস পরে রিলিজ করেছে, ওই ছবি হিট। এই যে মানুষের মানে সাইকোলজি বুঝে ছবি রিলিজ করা, হু আর দ্য প্রফেশনাল, তারা এটা খুব ভালো বুঝতে পারে। তো মোস্তফা কামাল রাজও এরকম বুঝেছে কিনা আমি জানি না, কারণ সে তো আর এটা আমাদেরকে বলেনি, কিন্তু সময়টা এরকম ছিল। আপনি সিনেমায় অভিনয়ের কথাও বলছিলেন, আপনি তো একদম পুরো একদম থিয়েটারের মানুষ। ইভেন আপনি ছোটবেলা থেকে আসলে থিয়েটার করেন, তারপরে একেবারে প্রফেশনাল বলতে আমি বুঝাচ্ছি যে মুন্সিয়ানার জায়গা থেকে, যে আপনি একদম সাংগঠনিকভাবে আপনি থিয়েটারে নাটক করছেন, এখনো করে যাচ্ছেন। তারপরে টিভিতে আসলেন, আপনি আবার চলচ্চিত্রেও গেলেন। এই চলচ্চিত্রে আসার গল্পটা শুনি, আমরা পরিচালনার কথাটা পরে আসবো, কিন্তু অভিনয়ের কথাটা যদি বলি। অভিনয়টা খুব সিম্পল। আমাদের দেশে তো একটা সত্যি কথা যে চলচ্চিত্র একটু উঁচু লয়ের অভিনয় বা মোটা দাগের অভিনয়, অনেকটা যাত্রা। কেমন একটু মানে একটু বলে বুঝাবেন? এটা আমি জিজ্ঞেস করেছি, কারণ প্রথম আমাকে অফার নিয়ে আসলো বাদল খন্দকার, ওই সময় খুব হিট পরিচালক। তো উনি এক মাধ্যমে আমার
খুব কাছে পরিচিত হলেন। উনি টিএসসিতে আসলেন। আমার তখন বিশ্বাস সিন্ধু রিহার্সাল চলছে গেমস রুমে। আমাকে একজন এসে বললো, আর আমি তো বিশ্বাস সিন্ধু করে ডেফিনেটলি প্রাউড ফিল করি। তো আমাকে বললেন যে বাদল খন্দকার আসছে। বাদল খন্দকার কে? বললো আরে উনি ফিল্মের অনেক বড় ডিরেক্টর। তা বললো ওনাকে বসতে পারো। উনি রাগ করে চলে যাননি, এত বড় হিট ডিরেক্টর, অনেক নায়ক নায়িকা ওনার বাসায় গিয়ে বসে থাকেন, আর আমি ওনাকে বসতে বলছি। তো বসবেন কি? ওখানে বসবে কোথায়? টিএসসিতে। ওই যে টিএসসি লন ওখানে চায়ের দোকানে চা নিয়ে চা খাচ্ছেন। তারপরে আমি রিহার্সাল শেষ করে 9টা সাড়ে 9টার দিকে ওনার সাথে আসলাম। বলো নাদের ভাই, আমার নাম বাদল খন্দকার, আমি এই ছবি করেছি, তো আপনার কথা অনেক শুনেছি, আমার একটা ছবিতে অভিনয় করেন। ঠিক ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্যাট। তো উনি কিছু পরিচয় দিলেন আমার ছাত্র রাজনীতিটা সব মিলিয়ে। আমি বললাম আচ্ছা জানো অভিনয় করবো। আর কোনো কিছু টিয়ে না, পয়সা টয়সা এগুলি নিয়ে বা প্রফেশনালিও ভাবি নাই। করলাম বিশ্বনেত্রী, করলাম। সবাই বললো আরে আপনি তো ফিল্মে। ওই সময় আমি অবশ্যই ইন্টারভিউতে বলেছিলাম জসিম সাহেবের সাথে অভিনয় করলাম, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি সবসময় বলি চর্চাটা কত ইম্পর্টেন্ট। এই একটি অভিনেতা তো একজন এক্সট্রা হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করলেন। আর আমি যখন ওনার সাথে অভিনয় করলাম, উনি ওই ছবিটার নায়ক, এবং ওই সময় উনি 7 লাখ টাকা নেন একটা ছবির জন্য। এবং সেই দিন যে কোনো একটা রাজনৈতিক দলের হরতাল ছিল, তো 1 নম্বর স্টুডিওতে শুটিং। তো সকালবেলা আমি তো মোটরসাইকেল চালাই, আমি স্যার কী হবে, একটা হেলমেট পরে আমি চলে যাব। করলামও তাই। 9টার দিকে আমি বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেল ড্রাইভ করে চলে আসছি এফডিসিতে। আমি মেকআপ রুমে ঢুকে দেখি জসিম সাহেব একটা বেঞ্চে শুয়ে আছে, ঘুম। আমি ওনাকে দেখে তো একটু হা হয়ে গেলাম, উনি ভেবে শুয়ে আসছেন, একটু লজ্জাও লাগলো। তা আমাকে বাদল ভাই বললেন যে হরতাল টরতাল থাকলে উনি কিন্তু 6টার আগে আসে। আমার শ্রদ্ধা বেড়ে গেল না, যে একজন মানুষের যে কাজের প্রতি যে সিনসিয়ারিটি, এবং এটা হচ্ছে যে ধরে থাকবো, হয় ইস্পার না হয় উস্পার, একটা তো হবে। এই 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 জেদ বা এই অধ্যবসায়টাই তার মতো একজন এক্সট্রাকে সুপার হিরো বানিয়ে দিয়েছে। এবং কাজ করতে গিয়ে কিছু অভিনয় তো যাই করে, আমাদের দেশের তুলনায় ঠিক আছেন উনি। ঠিক না থাকলে, দর্শক না চাইলে তো আর ডিরেক্টররা নিত না। আর কাজটা এত বুঝতেন উনি যে আমি বলতাম আর কি যে আপনি তো একজন, আপনার নাম দেওয়া হচ্ছে মিস্টার পারফেকশনিস্ট। উনি ওনার অ্যাকশন থেকে শুরু করে সব কিছু এত প্রিসাইজ এবং কাজ এত ভালো বুঝতেন। ইন্টারেস্টিং হচ্ছে, আমার সাথে ওনার ফাইটিং এরিয়ে ছিল, তো ওনার ডামি তো ছিল, তো ওনার ডামি একবার একটা শট দিল। তা আমি বললাম জসিম ভাই আমি দিই শটটা, ডামির দরকার নাই। উনি আমার দিকে চোখ বড় বড় গেল, আপনি পারবেন তো? আমি যে দেখি না, চেষ্টা করে দেখি, আসেন আসেন আসেন। দিলাম শট, ওকে। এরপরে আবার যখন 1-2টা ডামি দেখে, যা যা শট শট শট, তো গোছে উনি ভালো পারে। এবং 2 দিনের কাজ, আমরা দুজন হাসতে খেলতে। উনি তো ক্যামেরা এত ভালো বোঝায়, এখানে বসা, ক্যামেরা এখানে বসা, নে এই শটটা নে, হয়েছে, আয় আয় এখানে নে। মানে মনে হচ্ছে যে ওই খেলনা নিয়ে খেলছে। এবং আমিও ওনার সাথে, ওনার আর আমারই কাজ ছিল। তো 2 দিনের শিডিউল ছিল আমাদের। আমরা সকাল থেকে কাজ শুরু করলাম, রাত্রে 11টা সাড়ে 11টায় কাজ শেষ আমাদের। 2 দিনের কাজ একদিনে হয়ে গেল। তো এই যে একটা দিনের পয়সা বেঁচে গেল, অ্যাটলিস্ট 2 লাখ টাকা সেভ হয়েছে প্রডিউসারের। তাহলে কেন ওই আর্টিস্টটাকে ডিরেক্টর নেবে না? তো ওই আমি সবসময় যেটা বলি যে চর্চার বিষয়, এই তো সিনেমা এইভাবেই। তারপর আবার হারিয়ে গেলাম, কারণ সিনেমার এনভায়রনমেন্টটা আসলে আমার কখনো হয়নি। আমি ছোটবেলা থেকে ওই যে বলেছি, হ্যাঁ একসময় ছিল যখন বাংলা সিনেমা দেখতাম খুব রিয়েলিস্টিক, রাজ্জাক সাহেবের আমি ফ্যান ছিলাম। এবং ওনাকে আমি বলেছি, আমি তো সিনেমা হলে যেতাম কান্না করার জন্য, আপনার অভিনয় দেখবো আর কাঁদবো।
উনি আমাকে বুকে জড়াতে বলল কি বলো না, এবং ওনাকে আমি তো একটা নাটকে নিলাম, প্রথম উনি একটা নাটকে অভিনয় করলেন আর কি, এটা আমার ডিরেকশনে। তো উনি যেখানে দেখাতে বলতো এই এই ছেলেটা কিন্তু আমাকে নাটকে নাটকে নিয়ে গেছে। অভিনয় করেছে। তো এই যে ওনারা যে অভিনয় করতেন যে রিয়েলিস্টিক, এর মধ্যে যেমন জসিম সাহেব করেছেন সবুজ সাথী একটা সিনেমার কথা মনে আছেন, ওটা দেখে কান্না পাওয়ার মতো। তারপরে যারা এসেছে একটা ইয়ে হচ্ছে যে একসময় যারা শিক্ষিত, লেখাপড়া বলতে পুঁথিগত না, এই বিষয়ের উপরে জানা অভিজ্ঞ পরিচালকরা ছিল আমাদের ফিল্মের। দিলীপ সোম বলি, কামাল আহমেদ বলি, কাজী জহির বলি, আমজাদ হোসেন বলি, জহির রায়হান বলি। কিন্তু এরপরে যারা এসছে তারা টেকনিক্যালি খুব সাউন্ড, তারা টেকনিকটা খুব ভালো বোঝেন, শর্ট লাইট, কিন্তু ওই ক্রিয়েটিভ মেধাটা তাদের অত ছিল না। ওইখানেই কিন্তু এসে ঢুকলো আমার কাছে মনে হয়েছে কাটপিস তামিল ছবি, এই ছবি। এবং তারা, কারণ তারা তো টেকনিক্যালি রিচ, তারা ধুমধাই 10টা ক্যাসেট নিয়ে বসছে, ছবি একটা রেডি করছে, বানিয়ে ফেলছে। তো ধীরে 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 আমাদের চলচ্চিত্রটা ধ্বংস হয়ে গেল। আর তারপরে যারা চেষ্টা করছে, এবং আমি কিন্তু সবসময় বলি ভাই আমি কিন্তু ইন্টেলেকচুয়াল মানুষ না, যে কাজ দর্শক বুঝবে না, দর্শকের মন জয় করবে না, ওই কাজে আমার সায় নাই। আমি জহির রায়হান ঘরানা বা আমজাদ হোসেন ঘরানা বলি, বা দিলীপ সোম ঘরানা বলি, বা কাজী জহিরের ঘরানা বলি, দর্শক নেবে না এরকম গল্প বলবো কেন দর্শককে? যে যেটা আমি ইমদাদুল হক মিলনের ক্ষেত্রেও বলি, কত সহজভাবে বোঝানো যায়। জহির রায়হানের কথা বলি, যে জীবন থেকে নেয়াতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওই গান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে অবদান রেখেছে এটা অবিস্মরণীয়, কেউ স্বীকার করুক বা না করুক। কিন্তু এটা তো অনেকবার গান হয়েছে, এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এটা সবাই জানে। কিন্তু উনি যেভাবে উপস্থাপন করেছেন ওনার সিনেমার মাধ্যমে, এটা দর্শককে, দর্শক বলবো না, এটা কোটি বাঙালি মানুষের মন ছুঁয়ে গেছে, জাতীয়তাবাদী সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়েছে ওই গানে। দিস ইজ দি কি বলে যে মুন্সিয়ানা অফ ডিরেক্টর কিভাবে উপস্থাপন করবে। সো এটা খুব, এই সিনেমার গল্প এই তারপরেও যা 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 করেছে এরকমই, কিন্তু খুব বেশি কিছু না। আমি সিনেমার ব্যাপারে, আমাদের দেশের সিনেমার ব্যাপারে, হ্যাঁ আপনি বলেছেন যে আমি আগে ইমোশনাল, পরে আমি কমার্শিয়াল। একেবারে। এবং আপনি কি এইটাও কিন্তু একবার বলেছিলেন আপনি, যে আপনি আসলে অভিনয় শিল্পটাকে ওইভাবে পেশা হিসেবে নেননি, কারণ আপনি দুস্থ শিল্পী হতে চাননি। এটা আমি সবসময় বলি যে ফার্স্ট আমি ইমোশনাল, দেন প্রফেশনাল, দেন কমার্শিয়াল। প্রফেশনাল বলতে ইকোনমি না, আমি ইমোশনাল এই কাজটা করব, সেই কাজটা করার জন্য প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে যা যা করা দরকার সব করব। এতে আমার সব কিছু শেষ হয়ে যাক, কিছু যায় আসে না, কিন্তু করব। আর শিল্পী হিসেবে, অভিনয়কে শিল্প হিসেবে আমি পুরোপুরি নিতে ভয় পেয়েছি সবসময়, কারণ আমি সবসময় ওইটা খুব ভয় পাই। পত্রিকায় একসময় দেখতাম যে অমুক দুস্থ শিল্পী, তো আমার কাছে এটা খুব কষ্টের বিষয়। আমি কবি নজরুলের জীবনী জানি, এত বড় একজন মানুষ, এত কিছু, কিন্তু ওই লোকটি যে জীবনে যে সংগ্রাম করেছে, এবং আমি জানতাম না ওনার যে আমার গানের বুলবুলি গানটি আমার খুব, যখন আমি শুনেছি খুব ছোটবেলা, তখন থেকে খুব ভালো লাগতো। মন খারাপ লাগলে আমি নিজেই গানটা গাইতাম, কিন্তু ওই গানের ইয়ে জানতাম না। কিন্তু পরে যখন জানলাম, ভাবা যায়, এটা ভাবা যায়। তো এগুলো আমাকে সবসময় খুব টাচ করেছে। আমি শিল্পকে ভালোবাসি, অভিনয়কে ভালোবাসি, কিন্তু আমি জানি যে এখান থেকে আমি কোনো কিছু নিয়ে, যারা একটু করছে, পেয়েছে, দেয়ার লাকি, সবার ভাগ্যে তো এটা জুটবে না। সো আমার অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে বেঁচে থাকার জন্য, তারপরে আমি অভিনয় চর্চাটা
করব বা এই কাজগুলো করব, কিন্তু এটা করে খাবো এরকম চিন্তা। মোট কথা, এক কথায় আমি দুস্থ শিল্পী হতে চাই না। এখন আর একেবারে আর একটা কথা আমি বলি সবসময়, সেটা হচ্ছে যারা বলে আমরা দুস্থ শিল্পীর জন্য এটা করেছি, ওইটা করছি, এইটা করার প্ল্যান আছে, আর আমার থিওরিটা অ্যাবসোলিউটলি উল্টা, যে ভাই শিল্পী দুস্থ হওয়ার জন্য বসে আছেন কেন? শিল্পী সুস্থ থাকতে কিছু করেন যাতে শিল্পী দুস্থ না হয়। এটা তো অনেকটা ওই শকুনের মতো বা কাকের মতো হয়ে গেল, যে কখনো মারা যাবে আর কখনো ওর মাংসটা খাবো আমি। তো শিল্পী দুস্থ হওয়ার অপেক্ষায় বসে থাকেন কেন? সুস্থ থাকা অবস্থায় তার জন্য কিছু করেন, তাহলে তো আর তাকে দুস্থ হতে হবে না। আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ আসলে একেবারেই অনুকূল না, এবং এই যে আমাদের দেশের প্রচুর শিল্পী, বিশেষ করে সঙ্গীত শিল্পী বলবো, অভিনয় শিল্পীটা আমি বাদ দিতে চাই। আজকে রথীন্দ্রনাথ রায় বা তপন চৌধুরী বা আমাদের সেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ভুলে গেলাম, আমার নামটা মনে আসছে না, আর অনেকেই অনেকেই দেশ ছেড়ে চলে গেছে। তো কেন যাবে তারা? আমার রাষ্ট্র, আমার সরকার এদের জন্য কিছু করে না। আর এখনো অভিনয় করতে গেলেও দেখি, চলচ্চিত্রে তো আছি, সেটা হচ্ছে একটা প্রোডাকশন করতে গেলে দেখা গেল এটা বাজেট বেড়ে গেছে বা এটাই হচ্ছে, তাহলে কাকে কম দিতে হবে? অভিনয় শিল্পী, ভাই বাজেটটা তো একটু বেড়ে গেছে, একটু কম নেন। আরে ভাই, একটা অভিনয় শিল্পীর একটা সিনেমার বা একটা প্রোডাকশনের 1/6 or 1/7 টোটাল মিলিয়ে, তো ওখানেই হাতটা আগে পড়ে, অন্য কোথাও পড়ে না। কিন্তু আপনি নিজেও কিন্তু যেহেতু যেহেতু প্রোডাকশন তারা আপনার হাতে না, আপনি নিজেও বোধহয় লাল চরে নিজেকে অভিনয় করতে হয়েছিল আপনার, যাতে বাজেট কমানোর জন্য বোধহয়, তাই না? একেবারেই। কারণ আমি ভেবেছিলাম যে, কারণ জীবনে প্রথম একটা সিনেমা করব, এবং আমি গল্পটা পড়ে খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তখন আমি ভাবিনি যে এটা কিভাবে করব, এবং এটা নানা কাঠখড় পুড়িয়ে এটা তো আমি পেয়েও গেলাম। পেয়ে গিয়ে আমার কাছে মনে হলো যে এটা কি করে সম্ভব, এখানে শত শত লোক লাগবে, আমার ওই রকম লোকেশন লাগবে, কি করে করবো আমি এটা? কিন্তু এনিওয়ে, যে আমার মানে ওই গল্প বললে তো অনেক বড় গল্প বলা হবে, তো অনেক গল্প ওইটা, ওর মধ্যেও তবে আমাকে শুধু একজনই, শুটিং চলতে চলতে একজন আমার কাঁধে হাত রেখে বন্ধু বলতে পারি, আমাকে বলেছিল ভালো লোকের পাশে কিন্তু ভালো লোকই জুটে। মানে সে আমার অ্যারেঞ্জমেন্ট দেখে খুব বিস্মিত হয়ে গেছে, তুই করলি কিভাবে এটা? এবং সেটা আমার সৃষ্টিকর্তা বলতে পারবেন, কারণ আমি গিয়েছি, বলছি এটা একটু করে দিবেন, দিয়েছে করে, যেখানে একবারের জায়গায় 10 বার গেছি আমি করেছি। তো আর ওই যে বললাম যে অভিনয়, হ্যাঁ ডিরেকশন দিব, আবার অভিনয় করব, দুইটা কি একসাথে হবে? আর এরকম একটা ডিফিকাল্ট টাস্ক। কিন্তু যার সাথে ওই ক্যারেক্টার নিয়ে কথা বলছি, পয়সা যাচ্ছে, আমার বাজেট তো অত নাই। তখন হঠাৎ মনে হলো যে অভিনয়টা নিজেই করি, বাজেট বাঁচানোর জন্য আমি করি। রাইট। আপনি রাষ্ট্রের কথা বলছিলেন, আপনি সরকারের কথা বলছিলেন, সেটার পরিবর্তনের জায়গা থেকেই তো আপনি একসময় জাসদের রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন আপনি, এবং আপনি একসময় সিটি কর্পোরেশন নির্বাচনেও যুক্ত হয়েছিলেন। এগুলো অনেক মানে পরে, অনেক পরে আপনি ছাত্র রাজনীতি করতেন একদম। হ্যাঁ, ছাত্র রাজনীতি করতাম, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাস করতাম। লেফটি শুধু হাতেই না, আসলে আপনি রাজনীতিতেও লেফটিস্টই। তো ওইটাই বলছিলাম যে তারপরে কিন্তু আবার আপনি ঘোষণা দিলেন যে আপনি কখনো আর রাজনীতি ওইভাবে করবেন না, নির্বাচন তো করবেনই না। এই তিক্ত অভিজ্ঞতা কিভাবে হলো আপনার? আসলে আমার এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করাটা অবশ্যই ভুল হয়েছে, কারণ আমি রাজনীতি করবো না এটা ডিসাইড করে ফেলেছি অনেক আগে। কারণ আমাদের দেশে রাজনীতির যে দুর্বৃত্তায়ন হয়েছে, আমি একসময় যখন মহানগরী ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, জাসদ ছাত্রলীগের, আমার অনেক কর্মী, তারা এখন রাষ্ট্রীয় বলেন সরকারের বিভিন্ন পদে গুরুত্বের সাথে আছেন, এবং তারা তাদের স্ব মেধার পরিচয় দিচ্ছে। তো আমি রাজনীতি করতে গিয়ে আমার কাছে একটা পর্যায়ে মনে হয়েছে যে আমার ওই সময় যদি বলেন লোকবল বলেন, অন্যান্য বল বলেন, বক্তৃতা বলেন, সবই ছিল আমার,
কিন্তু রাজনীতির দুর্বৃত্তায়ন দেখে আমার কাছে মনে হয়েছে এইখানে টিকে থাকতে হলে যেটা চিন্তা করে এসেছি, যে আদর্শ চিন্তা করে এসেছি সেটা হবে না। আমি নেতা হতে পারবো, আরো বড় কিছু হতে পারবো, এবং এটা হতে হলে আমাকে গ্রুপ মেনটেন করতে হবে। আর এই গ্রুপ রক্ষা করতে হলে আমাকে চাঁদাবাজি করতে হবে, আর চাঁদাবাজি করতে হলে আমাকে অস্ত্রবাজিও করতে হবে। তো আমি তখন ভাবলাম যে আমি কি এটা করবো, এই জন্য আসছি এটা করতে, রাজনীতি। তখন মনে মনে সিদ্ধান্ত নিল, এবং সেটা কিন্তু জেলখানায় বসে। কারণ এরশাদ বিরোধী আন্দোলনে এখন গুম ঘরে অনেকে গেছেন। আমি 85 সালে এই প্রশ্নটা আমি আপনাকে করতাম যে আপনি গুমও হয়েছিলেন। এবং অনেকে মনেই করেছিল যে আমি মারা গেছি। আমাকে অবশ্য যেদিন জেলখানায় পাঠিয়ে ওই দিন ডিজে ফাইসালেই একজন আমাকে বলেছিল, চোখ বাঁধা ছিল, তারপরে বলেছিল আপনি তো কোনো পুণ্য করেননি, আপনার বাবা মা বোধহয় কোনো পুণ্য করেছিল, এই জন্য বেঁচে গেলেন আপনি। তো আমি আর তো কিছু বলিনি। এনিওয়ে জেলখানায় যখন আসছি, পুরো জেলখানায় তো একটা হই হুল্লার পড়েছে। নাদের চৌধুরী জেলে ঢুকতেছে, এবং তাও আবার পায়ে হেঁটে। মানে সে মোটামুটি পায়ে হাঁটা মানে তো সুস্থই আছে। তো এইরকম একটা অবস্থায় আমি ডিসাইড করলাম যে এটা আমি করব না, এটা আমি করব না, এটা আমার দ্বারা হবে না। আসলে আমি ভীতু লোক নই, কিন্তু কারোটা জোর করে খেয়ে নিব অত সাহসী মানুষ আমি না। তো আমি ধীরে 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 নিজেকে গুটিয়ে নিলাম। গুটিয়ে নিয়ে এই যে থিয়েটারে মনোনিবেশ করলাম, তখন ভাবলাম যে নিজে কিছু কাজকর্ম করব, ব্যবসা বাণিজ্য করি বা যাই করি, আর থিয়েটারটা করব। তখন তো টেলিভিশন আসলে এগুলি মাথায় ছিল না, থিয়েটারটাই করবো এরকম ভাবনা ছিল। একেবারে টেলিভিশনে আশায় চলে আসছে আর কি। অডিশন দিলাম, দিয়ে পাশও করলাম। এবং ওই যে বলছি আমার জেদ ছিল, আমি কোনোদিনই আমার ব্যাপারে কাউকে বলে পার্সু করে কিছু হবো এটা করিনি। পাশ হলে পাশ, যোগ্যতা থাকে, হবে না হবে না। তো এনিওয়ে তো হলাম। এবং এই যে সিটি কর্পোরেশন নির্বাচন, এটা না পারিবারিক সব মিলিয়ে টিলিয়ে হয়ে গেছে, এই জন্যই বলেছি। এবং এটা অনেকদিন খুব মনের মধ্যে এক ধরনের যন্ত্রণা নিয়েও ছিলাম। তারপর যখন দেখলাম কবি নজরুল একবার নির্বাচন করেছেন, নির্মলেন্দু গুঞ্জন সাহেব একবার নির্বাচন করেছেন, আমি ভাবলাম যে অ্যাটলিস্ট দুইজনকে পাওয়া গেছে আমার আগে, আমি তৃতীয় ব্যক্তি, যে ওনারা ভুল করেছেন, আমার বয়োজ্যেষ্ঠরা ভুল করেছেন, তো আমি একটা ভুল করতেই পারি। আর কখনোই নির্বাচন করব না, কারণ এই নির্বাচনী ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা আমাদের মতো মানুষের জন্য না। রাইট। আরো 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 কথা বলতে চাই, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। আমি একটু, আপনি নাটক তৈরি করা বন্ধ করলেন কেন? আসলে এক নম্বর হচ্ছে ফিল্মটা কিন্তু ছোটবেলা থেকে আমার টানতো। টেলিভিশন চেনার আগে আমি কিন্তু ফিল্ম চিনেছি। সেই ছোট্টবেলায় আমাকে আমার ফ্যামিলি থেকে কিন্তু সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল। সব বড় পর্দাটা আমার কাছে খুব পরিচিত ছিল অনেক আগে থেকে। তারপরে যখন নাটক বানাবো ভাবলাম, তো আমি বলতাম যে আমি কিন্তু টেলিফিল্ম বানাই, অর্থাৎ ফিল্ম বানাই ফর টেলিভিশন, কারণ সিনেমা আমি চান্স পাচ্ছি না, ওই যোগ্যতা এখন অর্জন করি নাই, এই জন্য আমি টেলিফিল্ম বানাই। এবং আমার শট, আমি অত বইপত্র পড়ি নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি এটা এভাবে নিব কেন। তো ওই ফিল্মিক ব্যাপারটা আমার মধ্যে ছিল এইসব সময়। এবং নাটক করতে গিয়েও কিন্তু আমি ওইটার প্রয়োগ করতাম। একটা পর্যায়ে গিয়ে দেখলাম অনেক নাটক বানিয়েছি, অনেক নাটক অনেক প্রশংসিত হয়েছে, কিন্তু আমি যে ফুটটা দিই সেই তুলনায় এটা ফিডব্যাকটা কম। আচ্ছা, তখন আমি ভাবলাম যে না, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে ওর মধ্যে সিনেমা বানিয়ে ফেললাম লাল চর। তো আমি যেটুকু অ্যাচিভ করতে চেয়েছি লাল চরে, সেটা হচ্ছে যে কেউ দেখে যেন এটা না বলো যে নাটক বানাইছো, সিনেমা বানাইছো, কিন্তু এটা খুব কম দামি সিনেমা হয়েছে, খুব লোয়ার কোয়ালিটির, কিন্তু সিনেমা কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয়েছে যে দর্শক বলেছে এটা সিনেমা।
খারাপ সিনেমা হোক আর ইয়ে আমার কাছে কিছু যায় আসে না। এবং মতিউর রহমান সাহেব প্রথম আলোতে এত বড় একটা রিভিউ লিখে ফেললেন একদিন, ওনাকে কিন্তু আমার সাথে ওনার পরিচয় ছিল না। উনি কখন সিনেমা দেখলেন আমি জানিও না। কোন মতিউর রহমান? মতিন রহমান। মতিউর রহমান, হ্যাঁ। রাইট রাইট। তো উনি কখন সিনেমা দেখেছেন এবং কখন এটা লিখে ফেলেছেন, আমি প্রথম আলোর পাতা উল্টে দেখি এত বড় একটা ছবি, ওই আমাদের মিলন এবং মিমের ছবিটা পরিচিত মনে হচ্ছে, তাকে দিয়ে আমার লালচরের ছবি। তারপর দেখি যেটা লিখে মতিউর রহমান এত বিশাল একটা রিভিউ লিখেছেন, আমার সমালোচনা করেছেন। আমি ফোন নম্বর খুঁজে ওনাকে ফোন দিয়েছি, যে বলছে আপনি যেটা সিনেমা যেটা বলছেন এতে আমি খুশি। এবং আরো অনেকে ওই সিনেমা বানানোর পরে অভ্যাসটা খারাপ হয়ে গেছে। নাটক বানানোটা আমার কাছে মনে হচ্ছে ছোট্ট একটা কাজ, এটা হচ্ছে বিশাল গ্র্যান্ড আর কি। ওই বিশালতার কাছে নাটক আমার কাছে হারিয়ে গেছে। হ্যাঁ, আপনি থেমে থাকলেন না। লালচরের পর আপনি করলেন যে মেয়েটা এখন কোথায় যাবে, তারপরে করলেন জিন। জি, এই আমরা যদি মেয়েটা এখন জিনটা কোথায় একেবারে যাবে, কমার্শিয়াল ঘটনা আমার জীবনে প্রথম। রাইট। আর তো এটাও আমার জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে যে এই ধরনের একটা কমার্শিয়াল ছবি প্রডিউসারকে আমি পয়সা তার ঘরে ফেরত পাঠাতে পেরেছি। আর ওই আমরা যদি ইয়ের কথা বলি, মেয়েটা এখন কোথায় যাবে, সেটা তো 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। মানে এটা আপনার কি মনে হয় কেন পেলো এতগুলো পুরস্কার? এটা বলতে পারবো না। তবে একটা মজার বিষয় আছে এখানে, যে এক নম্বর হচ্ছে যে মেয়েটি এখন কোথায় যাবে যে আমি করেছি, লালচর অনেক গোছানো কাজ ছিল, আচ্ছা। আমার অনেক বেশি প্রস্তুতি ছিল এবং আমার টিম একেবারে আমার নিয়ন্ত্রণে ছিল। একেবারে অনেকে বলতো যে আপনি তো একেবারে মানে কমান্ডো স্টাইলে সিনেমা বানালেন, একেবারে টিম ধরে নিয়ে যাওয়া নিয়ে আসা, 6টার মধ্যে 7টার মধ্যে নাস্তা খাওয়া, কোনো রুম সার্ভিস নাই যে নাস্তা খাবে না তোমরা জিজ্ঞেসও করবে না যে আপনি নাস্তা খেয়েছেন, এটা তার দায়িত্ব নাস্তা খাওয়া। আবার আমি এটাও খুব খোঁজ রাখতাম যে রাত্রে যখন ফিরতাম, ফেব্রুয়ারি মাস কিন্তু গ্রামে তো শীত থাকে, ওই ইয়েকে বলা থাকতো খাবার কিন্তু গরম থাকতে হবে এবং প্রতিটা খাবারের কিন্তু কোয়ালিটি আমি নিজে টেস্ট করব প্রতি বেলার, এবং যে বেলার খাবারের কোয়ালিটি খারাপ হবে ওই বেলার টাকা কিন্তু পাবেন না। হ্যাঁ, এবং একটা ওই প্রোডাকশন বয়ও যাতে সুন্দরভাবে থাকতে পারে এই জন্য ঢাকা থেকে আমি তোষক, নতুন তোষক, লেপ এগুলি কিনে নিয়ে গেছি। কারণ আমি মনে করি ওই প্রোডাকশন বয়টা ও যদি শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে ও খুব মানসিকভাবে চাঙ্গা থাকবে। ওই যে এফোর্টটা দিবে প্রোডাকশনে, আমি হয়তো দেখছি যে ওর জন্য আমার 2,000 টাকা বেশি খরচ হয়ে গেল, কিন্তু ওর কাছ থেকে আমি যে কাজটা নিয়ে পাবো এটা মানে এটার কোনো উত্তর হয় না। আমি একটা প্রোডাকশনের ছেলেকে বললাম, এই ও বলছে যে ভাই তো এরকম, ভাই তো এরকম, বাটা আমি তো সকাল বিকাল তোদেরকে গালি দিই। আপনার গালি আর অন্য মানুষের বুলির মধ্যে পার্থক্য আছে, কারণ ওরা তো বোঝে, ওরা তো দেখে যে লোকটা তো আমাদের টেক কেয়ার করে। সো এই সিনেমা ওই বললাম মেয়েটি এখন কোথায় যাবে, এটা একেবারেই আমার মানে টিমটা আমার অনুকূলে ছিল না, অনেকটা কমার্শিয়াল ঘটনা ছিল। এবং যিনি ক্যামেরাম্যান ছিলেন জামান ভাই, উনি আমাকে বলেছেন যে আমার জীবনে আপনি আমাকে যত গালি দিলেন আমার সারা জীবন ফিল্মি ক্যারিয়ার এত গালি কেউ দেয়নি আমাকে। আমি বলছি আপনারা কীভাবে করেন ফিল্ম ভাই, এই জন্য ফিল্মটার এই অবস্থা হয়েছে। আপনারা টক শো করতে আসেন জিমি জিপ, এই যে আমি একটা শট নিলাম মেঘনার কোলে, তো আমাকে যে জিমিজি অপারেট করেও আমাকে বলছে ভাই আমাকে তো আপনি পানিতে নামায় দিচ্ছেন। তা আমি তাকে বলছি ইয়ে দেখেছো ওই অস্কার পাওয়া আর আমাদের বম্বের ছবিটা কি স্ল্যামডগ মিলিয়ে, আমি বলছি ওটা দেখেছো যে ইয়ে থেকে ওঠে হাগুর মধ্যে থেকে ওঠে, পরের বার শট কিন্তু আমি গেট রেডি। কি বলেন ভাই? বলছে তৈরি থাকো, তোমরা কি মানে টক শো করতে আসছো, তুমি অর্ধেক পানিতে নেমে কি বললা তোমরা, এটা তোমরা জানোই না পৃথিবীতে সিনেমার জন্য মানুষ কত কিছু করে, আর তুমি এটা আবার আমাকে বলতে আসছো, তোমার লজ্জাও করছে না একবারও? তো এই কারণে আমি একটু মনক্ষুণ্ণ ছিলাম। তবে এর মধ্যে ফজলুর রহমান বাবু যে ক্যারেক্টারটা করলেন উনি টাকা পয়সা নিয়ে একটু বার্গেন করেছিলেন আমার সাথে। তা আমি একটু ঠিক মেজাজ খারাপ না, এমনি বলছি আচ্ছা ঠিক আছে আপনি যেটা চেয়েছেন ওইটা তো একটা গান গেয়ে দিন, এমনি কিন্তু বলা, কিছু কোনো ইয়ে নাই। সিনেমা তো আমি শেষ করে ফেলেছি
এখন হঠাৎ মনে হয়েছে আর এই ফজলুর রহমান বাবুকে বলছিলাম একটা গান গাবো, তখন গান, আচ্ছা আমি গাজী মাজার সাহেবের কাছে গেলাম। এটা নিয়ে অনেক কথা, কারণ গাজী মাজুল আনোয়ারের তো আমার লাল চরিত্রের 2টা গান নিয়েছিলাম আমি। আমাকে তখন অনেকে বলেছে সরকারি অনুদানের ছবি, আপনি গাজী মাজার জানেন বিএনপি করে, উনি সাংস্কৃতিক সম্পাদক, তাতে কি, বাংলাদেশের আধুনিক সঙ্গীতকে যে কজন সমৃদ্ধ করেছেন ওর মধ্যে গাজী মাজার আনোয়ার। তো আমাকে বলছে আর এগুলি ব্যাকডেটেড হয়ে গেছে। তা আমি বললাম ভাই আমি একটু ব্যাকডেটেড, কিন্তু আমি তো প্রথম শুরু করলাম, সো আমি ওনার কাছে যাব। ওনার 2টা গান ছিল, এবং সৌভাগ্যের বিষয় আমাকে কিন্তু সরকারি কোনো কর্মকর্তা কিছু বলে নাই, কিন্তু কেন আপনি গানটা নিলেন বা অমুক তমুক, বাইরে থেকে অনেকে নানাভাবে বলেছে, কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম আমি নিব। এবং মেয়েটি এখন কোথায় যাবে, যেহেতু এটা জাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন ছিল, আমাকে আজিজ সাহেব বললেন তো আপনি গাজী সাহেবের গান নেন না কেন একটা, আপনার আগের গানগুলি তো ভালো হয়েছে। তো এর আগে কিন্তু বলেছিল যে ওনারা ওল্ড হয়ে গেছে। তো এইবার দেখলাম ও নিজে ইন্টারেস্ট শো করলো, এই আমি গেলাম, উনি গানটা দিলেন, যে গানটা এখনো খুব আমার মাথায় যত চুল, যে গানের সুরের জন্য ইমন শাহ বেস্ট সুরকারের অ্যাওয়ার্ড পেলেন, এবং 4টা পেয়ে গেলাম। আমি নিজে বিস্মিত, কারণ এইটার প্রস্তুতি এবং শুরুতে অবস্থাও খুব খারাপ ছিল, কারণ যে সময়টা গেলাম অক্টোবর মাস, এত বৃষ্টি, একটা পর্যায়ে আমার কাছে মনে হলো আমি কি কাজটা শেষ করতে পারবো। কিন্তু ওই জেদটা আবার আমাকে, যে মানুষ তো বুঝবে না যে কেন আমি কাজটা করতে পারিনি, মানুষ বুঝবে নাদের চৌধুরী একটা কাজ করতে গিয়ে ফেল করেছে, সো ফেল তো করা যাবে না, পাশ করতে না বলে ফেল করা যাবে না, এই আবার শুরু করলাম। এবং একটা সময় যখন মনে হচ্ছিল খুব দুরূহ, পারবো কি, তারপর দেখলাম ধীরে ধীরে কাজটা গ্রিপে আসলাম, কাজটা শেষ করে আসলাম। 18 দিন টানা ছিলাম সেই মেঘনার পাড়ে একেবারে, এবং এই যে পেয়ে গেলাম আর কি। মানে আমার এবং ইন্টারেস্টিং হচ্ছে, গাজী মাজুল আনোয়ার সাহেবকে বললাম, গাজী ভাই আপনি তো একটা অঘটন ঘটাই ফেলছেন। কি? আপনি তো গীতিকার হিসেবে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়ে গেছেন। তাই নাকি? উনি তো এর আগে অনেক পেয়েছেন, তো মাঝখানে তো হারিয়ে গিয়েছিলেন। তাই বললাম কিন্তু একটা দুঃসংবাদ আছে আপনার জন্য। বললো কি? আমি বললাম পুরস্কারটা তো শেখ হাসিনার কাছ থেকে নিতে হবে আপনাকে। নেবেন আপনি? নেব না কেন? উনি কিন্তু গিয়ে পুরস্কার নিয়েছেন কিন্তু। তো এই হচ্ছে ঘটনা, যেটা নিয়ে এক্সপেক্ট করি। যেমন লালচর নিয়ে অনেকে ইয়ে ছিল, এক্সপেকটেশনও ছিল যে ওখান থেকে হয়তো 2-4টা পুরস্কার পাওয়া যেতে পারে, কিন্তু এটা কিন্তু একদম কিন্তু এখানে পাওয়া গেল। আমরা শেষের দিকে, কিন্তু আমি আসলে শেষ করতে চাচ্ছিলাম না, কারণ হলো গিয়ে যে আপনার সাথে আছে এত কথা, এত না না একদম আমাদের পছন্দের কথাই আপনি বলছেন। আমি শেষের দিকে একেবারে প্রায়, আমরা যদি একটু বলি যে আপনি তো থিয়েটারে আবার ফিরে আসি, আপনার শুরুর জায়গায় আবার ফিরে আসি। আপনি, আমার হঠাৎ করে খুব ইন্টারেস্টিং মনে হলো যে আপনি ট্রায়াল অফ সূর্য সেন করছেন, আপনি এখনো করছেন এটা, এবং সে সূর্য সেনের চরিত্রে আপনি অভিনয় করছেন আপনি। তো এই চরিত্রটা সম্পর্কে বলেন, নাটকটা সম্পর্কে বলেন, এবং অবশ্যই অনুরোধ রইল যে কোনো একটা ডায়লগ আমাদেরকে একটু শোনাবেন আপনি। আসলে এখন তো সারা বিশ্বেই ধরেন ন্যারেটিভ প্যাটার্নের ড্রামা হয়। সো একেবারে আগে যেমন হতো আমি সূর্য সেন, তো রিয়েল সূর্য সেন বা রিয়েলিস্টিক ফর্মের। এখন মানে ন্যারেটিভ ফর্মটা খুব বেশি, যে আমি একজন অভিনেতা বা অভিনয় শিল্পী যেই নামই হোক না কেন, সূর্য সেন এটা বলছে বলে আমি দর্শকের কাছে সূর্য সেন হলাম, বা যেই ক্যারেক্টার নিবি না কেন। সো কারণ সূর্য সেন তো একটু খাটো প্রকৃতির ছিলেন, কালো ছিলেন, ওনার মাথার সামনের দিকে চুল ছিল না, উনি ম্যাথের টিচার ছিলেন। তো কিন্তু চরিত্রটার প্রতি তো আমার আকর্ষণ ছিলই। আমি যখন, এটা তো নাট্যকার ছিলেন মাসুম আজিজ, নির্দেশনা ওনার ছিলেন। পরবর্তী পর্যায়ে আমি নবনাট্য নির্দেশনা দিয়েছি, উনি বললেন না দেন আপনি সূর্য সেনটা করেন। তখন আমি বললাম তো আমার হাইট আমার সব কিছু মিলে যায় না মাসুম ভাই। বললো এটাকে আপনি করছেন নাকি? আপনি তো নাদের চৌধুরী করছেন,
আপনি সূর্য সেনের কথাগুলি বলছেন দর্শককে। এর আগে আমরা বিশ্বাস সিন্ধুর মাধ্যমে আসলে এই প্যাটার্নের মানে ইয়ের সাথে পরিচিত হয়েছি। আমি বিশ্বাস সিন্ধুতে 90 এজিদ করেছি এবং ওই সময় এজিদ ওয়াজ সো পপুলার। আমাকে ওই আবার কথা কথা বলতো শামসুল হক দেখালেই বলতো আমার প্রিয় অভিনেতা। তো আমি ভাবতাম কেন বলেন এটা আমাকে, আমি জানি না। তা একটু আমার নাম ডাক আছে, আবার একটু মারদাঙ্গা ইয়ে আছে। আমি ভাবতাম জীবনে আমাকে ভয়টা পায় নাকি, এই কারণে বলে নাকি। তো ভুল ভেঙে গেল যে বড় মানুষ সবসময় বড় থাকে, তাদেরকে আমাদের মতো ছোট মানুষরা বুঝে উঠতে পারে না আসলে। জলদাস নামে একটা নাটক করলাম, ওইটার 50তম শোতে উনি প্রধান অতিথি। তো উনি অনেক কথার মধ্যে একটা কথা বললো, ওই যে নাদের বসে আছে ওখানে, ওকে আমি কিন্তু দেখা হলেই বলি আমার প্রিয় অভিনেতা। কেন বলি ও কিন্তু জানে না। অনেক বছর ধরে কিন্তু এটা প্রশ্ন আমার মধ্যে। অনেক বছর পরে উনি উত্তর দিলেন মঞ্চে, শিল্পকলার মঞ্চে, যে আমরা তো এজিদকে দেখিনি, কিন্তু এজিদের একটা ইমেজ আমাদের সবারই মানুষ চোখে আছে, কল্পনায় আছে। ওকে দেখে মনে হচ্ছে ওই এজিদ মঞ্চে দাঁড়ানো। এই জন্য আমি ওকে বলি যে আমার প্রিয় অভিনেতা। তা আমার জীবনে এটা অনেক 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 বড় পাওয়া, একদম মঞ্চে দাঁড়িয়ে যদি এটা বলে। আর তো এই ধরনের চরিত্রের প্রতি তো একটা আকর্ষণ থাকি, করলাম, করছি, এবং ওই টান থেকেই করি। আমি যখন মঞ্চে দাঁড়াই, এই টেলিভিশনে অভিনয় করে জনপ্রিয়তা পাই, চলচ্চিত্র করে এটা পাচ্ছি, কিন্তু যেদিন আমি মঞ্চে করে আমি বলি আই এম দ্য কিং, আমার নিজের কাছে রাজার মতো শক্তি মনে হয়, পাওয়ারফুল মনে হয় সেদিন, যেদিন আমি মঞ্চ থেকে আসি। হোক না 50 জন দর্শক বা 100 জন দর্শক, আমার কাছে কিছু যায় আসে না। কিন্তু যদি কোনো ভুল করি সেটা আমাকে খুব পীড়া দেয়। তো এই ট্রায়াল অফ সূর্য সেন করলাম, এবং অনেকগুলো শো করে দাঁড়াতে পারি নাই, কিন্তু দর্শকের মন জয় করতে পারিনি, ভালো লাগেনি, কিন্তু আমি হাল ছেড়ে দেই নাই। এই 3-4টা শোর আগে আমি আবার নতুন করে এটাকে তৈরি করলাম, এটার ক্যারেক্টারাইজেশন করলাম, সব করলাম। সাডেনলি মনে হলো যে দর্শক রেসপন্স করছে। লাস্ট যে শোটা করলাম শিল্পকলায়, যদিও ফ্রাইডে ছিল, এবং সেদিন হল ভর্তি দর্শক। এই সময় আমাকে এসে আমার যে কাউন্টারে বসে যে ছেলেটি সবুজ বললো, ভাই, আমি একবার ওকে বললাম এই কিছু দর্শক টর্শক হয়েছে তো, এরকম বললো, ভাই অনেক দর্শক আছে, এরকম বলে চলে গেছে। পরে আমি এসে, কি ব্যবসা বাণিজ্য কি করলা, খরচ দিতে পারবা কিনা, প্রোডাকশনের তো একটা খরচ আছে। বললো, ভাই আজকে 23,000 টাকা সেল হয়েছে। আমি, কি বলো তুমি, এটা ফাজলিম করো আমার সাথে? আপনার সাথে ফাজলিম করবো, আমার এই সাহস আছে? আমি 23,000 টাকা সেল হচ্ছে। বললো, ভাই 23,000 টাকা শেষ। তো মামুন বলে একটা ছেলে ছিল, বলে ওই যে মামুন কাউন্টারে ছিল, জিজ্ঞেস করেন। তারপরে আমি দেখলাম যে দর্শক, নানা ধরনের দর্শক আসছে এবং সে কথা বলতেছে। আমি খুবই, এখন নাটকটা এই মাসের 29-30 তারিখ আছে শিল্পকলা, আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম আগাম। অনেক ধন্যবাদ। দেখে খুব কঠিন ভাবে লিখবেন। অনেক ধন্যবাদ, যা আশা করি দেখা হবে। তবে যেটা বললাম যে আমরা যদি এখানে একটু সেটার একটা ঝলক যদি দেখতে পাই। আমাকে তোমরা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছ, ভালো করো, কি জিজ্ঞাসা করবে? কি কি অভিযোগ এনেছ আমার বিরুদ্ধে তোমরা? নিশ্চয়ই 302 ধারা আছে, তাতে হত্যা, খুন। কি ঠিক বলিনি? না, তোমাদের এই অভিযোগগুলো ঠিক নয়। ওগুলো সবই তোমাদের রং মাখা সাজানো রূপকথা মাত্র। বাক্যে খাঁচায় পুরে তোমরা জিভ দেখাচ্ছ। সরি, আমি কাউকে প্রভোগ বা ইনসিস্ট করিনি। তোমাদের অত্যাচারে বাধ্য হয়ে ওরা পথে নেমেছে। আর মানুষ মারার কথা বলছো, ওই বিদ্যাটা তো তোমরাই আমাদের শিখিয়েছ। তোমরা আমাদের মেরেছ, তোমরা আমাদের মারছ, কখনো গুলি করে, কখনো ফাঁসিতে ঝুলিয়ে। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের সময়টায় তো আমরা তোমাদেরকে দারুণ সহযোগিতা করেছি। বিনিময়ে আমরা কি চেয়েছিলাম? সামান্য কিছু শাসন সংস্কার।
আর উপহার হিসেবে তোমরা আমাদের কি দিয়েছ? রাহুল, একটা আইন, যে আইনের আওতায় একজন মানুষকে সন্দেহজনক আখ্যা দিয়ে যে কোনো সময় গ্রেফতার করা যায়। কি উদ্দেশ্য ছিল আইনের বলো তো? জানি বলবেন, আমি বলছি শোনো, উদ্দেশ্য ছিল এদেশের মানুষের মধ্যে যেন স্বাধীনতার দাবি জাগ্রত না হয়। ভদ্রভাষার আড়ালে বিপ্লবীদের প্রতিহত করার জন্যই ছিল এই আইন। কিন্তু না, ভারতবাসী তোমাদের এই ষড়যন্ত্র মেনে নেয়নি। 1919 মার্চ এবং 6 এপ্রিল এই রাওলাট আইনের প্রতিবাদে সারা ভারতে বন্ধ পালিত হয়। আর তোমরা কি করেছিলে? জনতার এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য সারা দেশে কারফিউ জারি করেছিলে। শুধু কি তাই? মনে নেই পাঞ্জাবের অমৃতসর নগরীর কথা? নগরের ঠিক মাঝখানে উঁচু দেয়াল দিয়ে ঘেরা একটি মাঠ, প্রবেশ পথ বলতে একটি মাত্র গেট, নাম তার জালিয়ানওয়ালা বাগ। 1919 13 এপ্রিল পাঞ্জাবের প্রচলিত বৈশাখী উৎসব। নগরী থেকে সে মাঠে এসে উপস্থিত হয়েছে নারী, শিশু, পুরুষ, বালক, বৃদ্ধ, যুবক, সবাই সবাই। উদ্দেশ্য ছিল বৈশাখী উৎসব পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাওলাট আইনের প্রতিবাদ করা। উৎসব চলছিল, আনন্দ হচ্ছিল, নাচ হচ্ছিল, গান হচ্ছিল, হই হল্লার হচ্ছিল। হঠাৎ সেখানে অতর্কিত হানাতে ব্রিটিশ সেনাদের একটি দল, আর তার নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার। ফায়ার! পাখির মতো গুলি করে মারা হয় মানুষকে। সেদিনকার নির্বিচার গুলি বর্ষণে অন্তত 2000 মানুষ মারা যায়। জল জল চিৎকারে ভারী হয়ে ওঠে পাঞ্জাবের আকাশ বাতাস। মাঠের মধ্যে থাকা কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে অসংখ্য মানুষ প্রাণ বাঁচানোর জন্য। শুধুমাত্র সেখান থেকে উদ্ধার করা হয় 120টি মৃতদেহ, যার অধিকাংশ ছিল নারী এবং শিশু। এই তোমরাই এখন আমাদের বলছো আমরা নরহত্যা করছি? অবভিয়াসলি পারি। হু দ্য হেল ইউ আর? কারা তোমরা? আমার দেশটা দখল করে নিয়ে কেড়ে নিয়েছে, আমার মুখের ভাষা, সাম্রাজ্য করেছে নিজের দেশে। ও তাই? তাহলে তো খুব ভালো হয়। শোনো, তোমাকে কানে কানে একটা বুদ্ধি দিই। আমার কাছ থেকে জব্দ করা রিভলভারটা হাতে নাও। তারপর ওই যে ওখানে বসা লাল মুখ জজ সাহেবগুলো, ওদের বুক বরাবর একটা নিশানা লাগাও। কি পারবে না গুলি করে একটা কুকুর মারতে? না, তোমাকে দিয়ে হবে না। এই সমস্ত দালালরা কখনো আমাদের পক্ষে আসবে না। থ্যাংক ইউ। আমি আসলে পুরা নির্বাক বলা যায়। অনেক ধন্যবাদ নাদের চৌধুরী। এরপরে আসলে কথা হয় না দর্শক, এরপরে আসলে অনুধাবনের জায়গা। যার সঙ্গে আমরা আসলে কথা বলছি তার সঙ্গে যদি আরও কথা বলি আমাদের সময় আরও লম্বা হতে থাকবে। সেখান থেকে আমরা একটু ফিরি এবং আশা করি নাদের চৌধুরীকে আমরা আবারও কখনো পাবো, আপনাদের সঙ্গে আবারও আমরা আলাপ করিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ নাদের চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ আপনার কাছে, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাকেও ধন্যবাদ। আর শুরুতে বলেছি চর্চাকে ধন্যবাদ। পাঠকদের চর্চা আরও বেশি বেশি আসেন। আর লম্বা বকবক একটু বেশি করি, অনেক কথা বলে ফেলছি। এত কথা এডিট করে দেবেন, ছোট করে দেবেন, নাহলে দর্শক কিন্তু বোর হয়ে যাবে। এবং সবশেষে বলবো, এই যেই বকবক করলাম সবশেষে 29-30 তারিখ ট্রায়াল অফ সূর্য সেন শিল্পকলা একাডেমিতে আছে। আপনাদের মাধ্যমে দর্শকদের দাওয়াত দিচ্ছি, আমাদেরকে বকা দেওয়ার জন্য আসবেন, আমরা তৈরি থাকবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ঈদের শুভেচ্ছা রইল সবার প্রতি।